হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কিন্তু আগের মতো আর সাপোর্ট করছো না, তো প্লিজ সাপোর্ট করো। নতুন নতুন ভিডিও দিচ্ছি, অবশ্যই সাপোর্ট করো। আর ভীষণ ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি, সকলে সাপোর্ট করো। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে শেয়ার করবো যে ভিডিওটা, সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে কিনা ঠিক তোমরা বুঝবে কি করে। ঠিক আছে, এবার এটা জানাটা ভীষণ জরুরি। যারা কনসেপ্ট করতে পারছো না তাদের জন্য ভীষণ জরুরি, ভীষণ ইম্পর্টেন্ট টিপস দেবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লাস্টের টিপসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কীভাবে কনসেপ্ট হবে না হবে সমস্ত কিছু বলছি। শুক্রাণু যে জরায়ুতে প্রবেশ করেছে সেটা কিন্তু একমাত্র তোমার হাজব্যান্ড বা পার্টনার যে থাকবে সে বুঝতে পারে যে ঢুকেছে কি ঢোকেনি। এছাড়াও তুমিও কিন্তু বুঝতে পারবে, সেটা নিজেকে খেয়াল রাখতে হবে যে ভিতরে যাচ্ছে কি কী হচ্ছে, তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে। তো চলো স্টার্ট করি। প্রথমেই বলবো, আমাদের শরীরে মানে ইন্টিমেট হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে শুক্রাণু যায়, প্রচুর পরিমাণে। ঠিক আছে, এবার সেই শুক্রাণুর ভিতরে কিন্তু স্পাম যেটা থাকে, সেই স্পামটাই কিন্তু একমাত্র ভিতরে জরায়ুর ভিতরে প্রবেশ করে। এছাড়াও যে প্রোটিনাইজম থাকে, এছাড়াও তরল পদার্থ যেগুলো থাকে, সেগুলো সেল থাকে, সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে তরল আকৃতির হয়ে। এবার তুমি যখন সহবাস করা হয়ে যায়, তারপরে যখন উঠে পড়ো, তখন দেখবে এক ধরনের তরল বার হচ্ছে। এবার ওই তরলটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা কোনো কাজে লাগে না। ওটা তোমার ভিতরে যেটা স্পাম থাকে সেটা কিন্তু অলরেডি চলে যায়। তরল পদার্থ থাকে, আরও অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু ওই তরলের আকারে বাইরে বেরিয়ে আসে। আর কনসেপ্ট করার জন্য যে স্পাম দরকার, যে স্পামটা দরকার, যেটা আসল শুক্রাণু, সেটাই কিন্তু জরায়ুতে প্রবেশ করে। এবার শুক্রাণু কিন্তু আমাদের যে ওভারি থাকে সেখানে পৌঁছাতে প্রায় 10 মিনিট টাইম লেগে যায়। মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়েছে, সে জায়গায় 10 মিনিটই ধরো যে লেগে যায়। সেই জন্য অবশ্যই 10 মিনিট শুয়ে থাকবে যারা কনসেপ্ট করতে চাইছো। এবার হচ্ছে যে ওভারিতে চলে গেল, ওভারিতে গিয়ে যে পরিপক্ক ডিম থাকে যেটা বাইরে বেরিয়ে আসে, তার সাথে কিন্তু শুক্রাণুর নিষেক করে। শুক্রাণুটা ডিমটাকে ফার্টিলাইজ করে, যার ফলে কিন্তু একটা ভ্রূণ তৈরি হয়। ঠিক আছে, এবার যে ভ্রূণটা তৈরি হয়, ওই ভ্রূণটা কিন্তু গড়াতে গড়াতে একটা সময় গিয়ে জরায়ুতে গেঁথে বসে। যে ভ্রূণটা তৈরি হয়, এই ভ্রূণটা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীরের যে হরমোন থাকে, হরমোনের মাত্রা কিন্তু বাড়তে থাকে। যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন আর এইচসিজি। এই এইচসিজি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই 3টি হরমোনের মাত্রা বেড়ে যায়, যার কারণে কিন্তু আমাদের শরীরে নানান রকম সমস্যা দেখা দিতে শুরু করে। তার মধ্যে হচ্ছে এই যে হরমোনের পরিবর্তনের সাথে সাথে আমাদের ব্রেস্টের যে ক্রাম্পিং বা টাচ করলে ব্যথা লাগে, এরকম টাইট টাইট ফিল হয়। এই যে হরমোনের পরিবর্তনের কারণেই এটা কিন্তু হয়ে থাকে। যখন আমরা প্রেগনেন্সি আসে বা প্রেগনেন্সির আগে, মাসিকে আসার আগে আগে এরকম সিমটমস কিন্তু দেখা যায় যে বুকে কোনো রকম সমস্যা হচ্ছে, কেমন একটা হচ্ছে ব্রেস্টে মনে হয়, সেটা কিন্তু এই হরমোনের পরিবর্তনের জন্যই হয়। এইবার যে জরায়ুতে যে শুক্রাণু চলে গেছে সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারো। তার কারণ হচ্ছে 1 নম্বর পয়েন্ট যেটা বললাম, যে লিকুইড যেটা বাইরে বেরিয়ে আসে সেটা কিন্তু তরল পদার্থ, সেটা কোনো কাজেই লাগে না, তরলটা বাইরে বেরিয়ে আসে। আর আসল যে স্পাম, ঘন গাঢ়ত্ব যেটা, সেটা কিন্তু স্পামটা কিন্তু ভিতরে চলে যায়। তার কারণ কোটি কোটি শুক্রাণু আমাদের শরীরে প্রবেশ করে। একটা শুক্রাণু দরকার একটা ভ্রূণের জন্য, একটা বেবির জন্য। তো সেই জন্য বাদ বাকিটা কিন্তু বাইরে বেরিয়েই আসে। তো এই যে বেরিয়ে আসছে, তখনই কিন্তু তোমরা বুঝবে যে আমাদের শরীরে কিন্তু শুক্রাণুটা জরায়ুতে প্রবেশ করে গেছে, আমি কনসিভ করেছি। আর এর জন্য অবশ্যই ওভুলেশন হয়েছে কিনা সেটাও দেখতে হবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে অবশ্যই। নেক্সট, দ্বিতীয় পয়েন্ট, ব্রেস্টের যে ভারী ভারী ভাবটা হয় সেটা তো বললামই। নেক্সট হচ্ছে যখন ভ্রূণ জরায়ুতে এসে গেঁথে বসে, তখনই কিন্তু একটা ব্লিডিং হয়, ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়। এই যে ব্লিডিং, সেটা কিন্তু 10% মেয়েদের হতে পারে 100% মেয়েদের মধ্যে। সকলের হয় না, আগেই বলে দিচ্ছি। আমার হয়নি, এটা অনেকের হয় নাই। কয়েকদিন আগে একটা দিদি মেসেজ করেছে যে দিদিভাই আমার তো এই ব্লিডিং হয়নি। তো এই ব্লিডিং মাত্র 10% মেয়েদের হয়, সবার কিন্তু হয় না। তাই ভয় পাওয়ার কিছু নেই। এটা যদি নাও হয় তাও কনসিভ হয়, কিন্তু এটা অনেক মেয়েদের হয়। ভ্রূণটা যখন জরায়ুতে গেঁথে বসে সেই সময় হালকা কিন্তু যে ব্লিডিং, সেটা হতে পারে ব্রাউন ডিসচার্জ বলতে পারো, বা ব্রাউন স্পটিং বলতে পারো। নেক্সট,
যেটা হচ্ছে আমাদের তল পেটে ওভারি যেখানে থাকে দুই সাইডে তল পেটে ক্রাম্প টাইপের ব্যথা বা পেইন যেটাই বলো না কেন সেটা কিন্তু হতে পারে। এবার এই পেইনটা হওয়ার কারণই হচ্ছে আমাদের প্রেগনেন্সি আসার জন্যই এই যে তলপেটে ব্যথা হচ্ছে, এটা প্রেগনেন্সি আসার জন্যই তলপেটে কিন্তু ব্যথাটা হচ্ছে। এছাড়াও আমাদের ইউরিন পাস করতে যেতে হতে পারে ঘন ঘন, বারবার ইউরিন পাস করতে যেতে হবে, মানে প্রেগনেন্সি পজিটিভ আসার আগে এই লক্ষণগুলো দেখা দেয়। এছাড়াও এই লক্ষণগুলো দেখে কিন্তু বোঝা যায় যে জরায়ুর মধ্যে শুক্রাণু চলে গেছে। নেক্সট হচ্ছে আমাদের যে শরীরের ভিতরে গরম ভাবটা বেশি চলে আসবে, অল টাইম শরীর গরম, ঠিক আছে, মাথা টাথা ঘুরছে, গরম, শরীরে জ্বর এসেছে এরকম মনে হতে পারে। অনেকে তো প্যারাসিটামল খেয়েই নেয়, এগুলো একদমই করবে না যারা কনসেপ্ট করার ট্রাই করছো। তো এগুলো না খেলেও মানে একটু দেখো পিরিয়ড মিস হোক পজিটিভ আসে কিনা দেখো, তারপরে ও মেডিসিন খাও। তোমার মানে পিরিয়ড মিস হয়ে গেছে তারপরও তোমার জ্বর সারছে না, তার মানে জানবে যে তোমাদের পজিটিভ আসার চান্স বেশি বা শুক্রাণু জরায়ুতে প্রবেশ করে গেছে। আশা করছি বুঝতে পেরেছ। তো এছাড়াও আরও কিছু লক্ষণ আছে সেটা বলি। এছাড়াও কিন্তু সকালবেলা মর্নিং সিকনেস বা বমি বমি ভাব হতে দেখা যায়, বা বমি যে ব্যাপারটা সেটা কিন্তু হয়, সেটা হয় তার কারণ হচ্ছে প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার কারণে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ঠিকমতো হজম হয় না বা পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না, যার কারণে কিন্তু সবসময় একটা বমি বমি ভাব বা বমি হওয়া শুরু হয়ে যায় এই হরমোনের পরিবর্তনের কারণেই। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে মাসিক না আসলে বা পিরিয়ড মিস হয়ে গেলে একটা কিট এনে টেস্ট করে নেবে, টেস্ট করে নিয়ে আসলে দুটো দাগ উঠলে অবশ্যই সঙ্গে সঙ্গে গিয়ে আবার ডক্টর দেখিয়ে নেবে, বেবির হার্টবিট এসেছে কিনা সমস্ত কিছু দেখে নেবে। চলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি, বাই।